নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। গতকাল সংসদে বাজেট পেশ হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশ করার পর যতটা মনে করা হয়েছিল যে বিরোধীদের প্রতিবাদ আজ করা যায়নি, গতকাল আজ বিরোধীরা এককাট্টা হয়ে বুঝিয়ে দিয়েছেন যে তাদের নাপসন্দ বাজেট এবং তার প্রেক্ষিতে সমস্ত বিরোধীরা কার্যত এককাট্টা হয়ে যেভাবে আজকে প্রতিবাদ দেখিয়েছেন তাতে বলছেন এটা নরেন্দ্র মোদীর কাছে কোথাও তার নার্ভাস সিস্টেমে আঘাত করেছে। কেন এই কথাগুলো বলছি? কারণ আপনারা জানেন যে গতকাল বাজেট পেশের সময় যেভাবে দুটি রাজ্যকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, আর্থিক সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, যেভাবে দুটি রাজ্যকে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করা হয়েছে, তাতে সবাই এক কথায় বলছেন যে ইউনিয়ন বাজেট কিন্তু আসলে দুটি রাজ্যের বাজেট ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে আজকে একাধিক প্রশ্ন তুলেছে বিভিন্ন বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সপা। তারা বলছেন যে এই বাজেটকে তারা মানছেন না। আমরা চলুন আপনাদেরকে আজকে দেখাই যে সংসদে বিরোধীদের একজোটে যেভাবে তারা আজকে প্রতিক্রিয়া দিয়েছেন, বিভিন্ন ইস্যুতে তারা বলেছেন যে কোন কোন ইস্যুতে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এমএসপি রয়েছে, রেল বাজেট রয়েছে, দুটি রাজ্যকে আর্থিকভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে, মূল্যবৃদ্ধি ইস্যুতে কথা না বলার অভিযোগ রয়েছে, কৃষক ইস্যুতে কথা না বলার অভিযোগ রয়েছে। চলুন আপনাদেরকে আগে দেখাই কি বলছেন বিরোধীরা। Capital investments will be provided. The requests of Bihar government for external assistance from multilateral development banks will be expedited. Our government has made concerted efforts to fulfill the commitments in Andhra Pradesh Reorganization Act. কুর্সি বাঁচাও বাজেট। বাজেট পেশের পর এটাই ছিল বিরোধীদের সুর। সেই আওয়াজ আরো খানিকটা চড়িয়ে সুর সপ্তমে তুলল ইন্ডিয়া জোট। সরকার ধরে রাখতে এনডিএ সরকারের শরিক নাইডু নীতিশকে খুশি করতে বিহার ও অন্ধ্রপ্রদেশকে আর্থিক সুবিধা দেওয়া নিয়ে সরব ইন্ডিয়া ব্লক। বিরোধীদের ক্ষোভে নতুন মাত্রা যোগ করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের সাংসদরা। স্লোগান তুললেন, তৃণমূল সাংসদদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ করছেন কোন স্পর্ধায়। রাজনৈতিক মহলের মতে বাজেটে বাংলা বঞ্চিত ঘুরিয়ে মানলেন নির্মলা। Now that the TMC has come here, I would like to say, now that there's a member trying to disrupt me, I would like to say, sir, even the schemes which have been given to Bengal. Thank you, even the schemes, Chairman, sir, you should allow me to say this. কুর্সি বাঁচাও বাজেট নিয়ে তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে ব্যঙ্গাত্মক কার্টুন। বুধে সংসদে পা দিয়েই স্বরূপ বিরোধী শিবির। রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খার্গে বলেন, দুজনকে খুশি করার জন্য এই বাজেট মানছি না। कल बजट पेश हुआ, उस बजट में किसी स्टेट को कुछ नहीं मिला और सबके थाली खाली और दो के थाली में पकोड़ा और ये अपना जिलेबी। तो ऐसा बजट मैं कभी नहीं देखा, इसका हम खंडन करते हैं। এরপরেই রাজ্যসভা থেকে ওয়াকআউট করে বিরোধীরা। সংসদের বাইরে দুকক্ষের বিরোধী সাংসদরা একজোট হয়ে প্রতিবাদ জানান। বিরোধীদের ওয়াকআউটের পরেই রাজ্যসভায় খার্গের বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। If the speech does not mention the name of a particular state, does it mean that the schemes of the government of India, this is a deliberate attempt, and I'm saying this with responsibility, this is a deliberate attempt of the opposition parties led by the Congress party to give an impression to the people, oh, nothing has been given to our states, it's only been given to 2 states. এরপরেও সংসদের অধিবেশনে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা সবার সরকার বলে ক্ষমতা এসেছিল, তারা কেন এখন বলছে যে হামারে সাথ হাম উনকে সাথ? অর্থমন্ত্রীর বাজেটেই তার প্রমাণ তো তৃণমূল সাংসদের। They spoke about सबका साथ सबका विकास, which turned into जो हमारे साथ हम उनके साथ, as admitted by BJP MLA and the leader of opposition in Bengal Assembly, and proved right by the failed finance minister of this failed government yesterday.
তবে শুধু এনডিএ সরকারের শরিক রাজ্যকে অর্থ সুবিধা দেওয়া নিয়েই নয়, ইন্টার্নশিপে কর্মসংস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন সপা সাংসদ জয়া বচ্চন। हम ये कह रहे हैं कि आप सच बोलिए, देश को गुमराह मत करिए। यूथ को जो आपने प्रॉमिस किया है नौकरियों का, जो पहले से लोग वेट कर रहे हैं, क्या उनको भी अकोमोडेट करके किया है या ये अलग से 50,000 है? ये सब बेकार की बात है। বাজেটের বঞ্চনা প্রসঙ্গ তুলে শনিবার দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং বডির বৈঠকে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা যোগ দিচ্ছেন না বলেও খবর। সূত্রের খবর, কংগ্রেসের এই ডাকে সায় নেই তৃণমূলের। এখন প্রশ্ন হলো, তাহলে কি একলা চলো নীতি নিলেন মমতা? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি সরাসরি পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে যারা আলোচনায় রয়েছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ দোলা সেন, তিনি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন নয়াদিল্লি থেকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। শুভময় দা, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, কোহিনুরকে স্বাগত। জ্যোতি চট্টোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, জ্যোতিকে স্বাগত। এবং রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি। সৈকত, তোমাকেও স্বাগত। আমি প্রথমেই আজকে দোলা সেনের কাছে চলে যেতে চাইবো। আমি যেটা জানতে চাইবো দিদি, যে আপনারা বিগত কয়েক বছর ধরে বাংলার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে শান দিচ্ছেন। আমরা এও দেখেছি যে আপনারা দিল্লিতে ধর্ণা পর্যন্ত দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে দুটি রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে সরকার বাঁচানোর জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে বা বিশেষ আর্থিক সুযোগ সুবিধা দিচ্ছে। বাংলা বঞ্চিত। অর্থমন্ত্রী বলছেন যে স্পর্ধা, বাংলার সাংসদদের কত স্পর্ধা যে আপনারা টাকা খরচা করতে পারেন না, অথচ আপনারা বলছেন যে আমরা টাকা চাই, আমরা সাহায্য চাই, ইত্যাদি ইত্যাদি। দেখুন, যা বলতে নেই তাই আমায় বলতে হচ্ছে। আমি দুঃখিত এ কথা বলার জন্য, কিন্তু অর্থমন্ত্রীর যে কথা আপনি রেফার করলেন সেটা মিথ্যে কথা, ডাই হার্ড মিথ্যে কথা, একেবারে ব্ল্যাটেন্ট লাই। আমরা টাকা খরচা করতে পারি কি পারি না এই নিয়ে কোনো বিতর্কের দরকার নেই। আমি শুধু একটা ছোট্ট রেফারেন্স দেব যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, দেশের আইন হচ্ছে আপনি যদি কোথাও 1 মাস কোনো কাজ করেন, পরের মাসের 15 তারিখের আগে সেই 1 মাসের কাজের মাইনে আপনাকে দিতে হয়। এটা আইন, এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট। 2 বছর MGNREGA প্রকল্পে জব কার্ডের এগেনস্টে বাংলার যে শ্রমিকরা কাজ করেছেন তার মাইনে যা পরের মাসের 15 তারিখের মধ্যে প্রত্যেকবার দেওয়ার কথা, 2 বছরের সেই মাইনে তার পরবর্তী 3 বছর ধরে আজও ওরা দেয়নি। তার কারণ 21-এ ওরা কেন ওদের আবকিবার 200 পার হয়নি, কেন ওরা হেরে গেছে, তাই ওরা রিভেঞ্জ নেওয়ার জন্য হাতে মারতে পারিনি তো ভাতে মারবো করেছে। কি করে জাস্টিফাই করবেন নির্মলা সীতারামন? আমরা খরচা করতে পারি কি পারি না এই প্রশ্ন অবান্তর, একেবারে মিথ্যে কথা। ওরা খাটা টাকা, গরিব, সবচেয়ে গরিব লোকের জব কার্ডের খাটা টাকা দেয়নি, পরিশ্রম করা টাকা ওরা পেমেন্ট করেনি। ওরা মিথ্যেবাদী। সবচেয়ে দুর্ভাগ্য, পার্লামেন্টে দাঁড়িয়ে একজন শিক্ষিত অর্থমন্ত্রী মিথ্যে বলছেন। এটা হজম করাটা খুব দুঃখের, কিন্তু হজম করতে হচ্ছে। দ্বিতীয় কথা, মোদিবাবুরা 303 যখন ছিলেন 19 থেকে 24 তখন চালিয়েছেন মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, কোনো আইনের ধার ধারেননি। কিন্তু এখন দেশের মানুষ তাদের 240-এ পাঠিয়ে দিয়েছে। ওরা সিঙ্গল লার্জেস্ট পার্টি নয়, অতএব যেহেতু ওরা সিঙ্গল লার্জেস্ট পার্টি নয়, 240, যেহেতু চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের বদান্যতায় ওদের সরকার 272-এ পৌঁছেছে, তাই ওদের এখন চলছে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়ের বদলে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। বেঁচে থাকতে গেলে, এই সরকারকে টিকিয়ে রাখতে গেলে ওই 2 নেতৃত্বকে বা ওই অন্ধ্র বিহারের সরকারকে ওদের একটু প্রেজ করতে হবে। খারাপ কথা বলছি না, ওদেরকে একটু তেল দিতেই হবে, কিছু করার নেই। জাস্ট সেই কারণে আপনি বলছেন সরকার বাঁচাতে গেলে, সরকার বাঁচাতে গেলে এটা হচ্ছে শরিক তোষণ, মানে যেটাকে আপনারা বলছেন শরিক তোষণ। আমি একেবারে সরাসরি বিজেপি মুখপাত্র জ্যোতি চ্যাটার্জির কাছে জানতে চাইবো। জ্যোতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটা বক্তব্য দিয়েছেন কিছুক্ষণ আগে। দোলাদি যে কথা বলছিলেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিগত কয়েক বছরে, 3-4 বছরে যদি আপনারা প্রমাণ করতে পারেন 100 দিনের কাজে MGNREGA প্রকল্পে আপনারা টাকা দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন চ্যালেঞ্জ করছি
চ্যালেঞ্জ করছি, রাজনীতি ছেড়ে দেবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছেন, আপনারা কেউ সাহস হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই খোলা মঞ্চের চ্যালেঞ্জ আগেও গ্রহণ করতে, এবং টিল নাও আজকেও তিনি চ্যালেঞ্জ দিয়েছেন, গ্রহণ করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ নিয়ে কেউ কোশ্চেন করে? যাই হোক, কোশ্চেন যখন করেছেন উত্তর তো দিতেই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিল অর্জুন সিং যদি জিতে যায় 2019 সালে তাহলে রাজনীতি ছেড়ে দেবেন, রাজনীতি তো এখনো করছেন দেখতে পাচ্ছি। তো এইসব লোকজনের কথায় উত্তর দেওয়ার কোনো দরকার নেই। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মনরেগার যে টাকা নিয়ে একটু আগে যে দোলাদি যে কথাগুলো বলছিলেন, ওনারই গভর্নমেন্ট 4টে রাজ্যকে 4টে জেলাকে যখন ফাইন করা হয়, ওনারই গভর্নমেন্ট আমাদের করের টাকায় সেই টাকাটা মিটিয়ে দেন। সুতরাং আমাদের করে ওনার চুরি করেছেন ওদের নেতাকর্মীরা, গরিব মানুষের টাকা লুট করেছে ওনাদের নেতাকর্মীরা, আপনার তৃণমূল কংগ্রেসের তোলাবাজরা চুরি করেছে, সেই টাকা আমাদের এখানে যারা যারা বসে রয়েছি তাদের পকেট থেকে ফাইন দিতে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। না, আপনারা বলছেন যে চুরি করেছেন, না না না, আমি বলছি আপনারা বলেছেন চুরি করেছেন, চুরির প্রমাণ দিতে হবে তো বাংলার মানুষকে। এবার তো বাংলার মানুষকে প্রমাণ দিতে হবে, এখন তো শুধু ঢাক বাজালে আর হবে না, এবার তো প্রমাণ চাই। কাকে বলছেন? আমাকে বলছেন? আপনাকে বলছি। না না, আমি তো প্রমাণ বলছি, তো প্রমাণ দেওয়ার কিছু নেই। ওই সৈকত দা, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই রাজ্য সরকার তার প্রমাণ। 4টে জেলাকে যখন ফাইন করা হয়, হুগলি, মালদা, উত্তর দিনাজপুর, বর্ধমান, পূর্ব বর্ধমান, এই যখন ফাইন করা হয় কিসের জন্য? যে দুর্নীতির জন্য। তো সেই ফাইনটা তো উনি দিয়েছিলেন, তার মানে উনি মেনে নিয়েছিলেন যে দুর্নীতি করেছে। যখন দুর্নীতি করে মেনে নিয়েছে, আমি উত্তরটা দোলাদির থেকে একটু নেব। দোলাদি কি বলবেন? প্রথম কথা, বিজেপির মুখপাত্রকে বলবো খুব সাবধানে কথা বলতে, ভদ্রভাবে টিভির টক শোয়ে আলোচনা করতে, অকারণ বিলো দ্য বেল্ট কথা না বলতে। না জেনে একটা সর্বোচ্চ ভোটে নির্বাচিত দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে চোর এবং দুর্নীতিবাজ বলার অভিযোগ আমি অত্যন্ত খারাপভাবে কন্ডেম করছি। দ্বিতীয়, আমি বলবো আমরা পরিষ্কার 1000 বার আমরা গিরিরাজ সিং এর কাছে গেছি, স্বাদ্দিজির কাছে গেছি, যতবার গেছি, যতবার চিঠি দিয়েছি, আমাদের যে গেছে তারা পরিষ্কার বলেছে দুর্নীতি বা চুরির অভিযোগ আপনাদের যা আছে হিসেব না মেলার অভিযোগ, সেটা টোটালটার কত 1,71,000 কোটি টাকা আমরা পাই, তার 1%, 2%, 5% সেই টাকা কেটে রেখে বাকি টাকা দিন, ওইটা অডিট করে পরে মিলিয়ে দেবেন। ফলে এই অভিযোগ খাটে না যে সেই জন্যে ওরা সম্পূর্ণ মিথ্যে কথা। নির্মলা সীতারামন যদি বলে এ বিজেপির মুখপাত্র তো বাচ্চা, কিন্তু এই ধরনের বাচ্চাও এই ধরনের মন্তব্য করার আগে যেন ডকুমেন্ট নিয়ে আসে। এখানে এসে একটা বলে দিলাম, মনে রাখবেন এই অভিযোগের পরেও কিন্তু বাংলার মানুষ আমাদেরকে জিতিয়েছে। কিভাবে জিতিয়েছে তা আপনারা জানেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দোলাদি, আপনি যেটা বলছেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার করে বিজেপির সামনে মুখোমুখি বসার চেষ্টা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং গ্রামোন্নয়ন মন্ত্রকে গিয়েছিলেন, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী, তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী তিনি দেখা করেননি। অনেকে বলছেন যে তার হার এটাই জবাব। আমি একটু শুভময় মৈত্রের কাছে যেতে চাইবো। শুভময় দা, আমি উত্তর নেব, আমি একটু শুভময় মৈত্রের কাছে যাব। শুভময় দা, আর কতদিন এই গাজর ঝোলানো হবে? কতদিন আমরা আর এটা দেখতে পাবো যে একটা প্রকাশ্য চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জের মুখোমুখি করছেন একটা রাজনৈতিক দল? আমি সরকারের কথাও বলছি না, আমি সরাসরি বলছি যে একটা রাজনৈতিক দল মুখোমুখি হতে পারছে না, তারা মঞ্চ বেঁধে দিচ্ছে, মঞ্চে আসার সাহস হচ্ছে না একটা রাজনৈতিক দলের। বাংলার মানুষের সামনে গাজর ঝোলানো হচ্ছে বারবার। দেখুন, আমার মনে হয় একটি রাজনৈতিক দল ভাবাতে সাধারণভাবে সব রাজনৈতিক দলকে নিয়েই ভাবা দরকার। কারণ যে অস্পষ্টতাটা আছে, যেটা দোলাদি বহুদিন রাজনীতি করছেন এবং সাধারণ মানুষকে নিয়ে, ফলে উনি যে তথ্যগুলো দিচ্ছেন এবং যেখানে যে মিথ্যের কথাটা উঠে আসছে, সেখানে অবশ্যই একটি ইন্টারপ্রিটেশনের প্রশ্ন আছে। এবং সেই কারণেই তো বলা হয় যে লাই, ড্যাম লাই, এবং তারপরে আসে স্ট্যাটিস্টিক। অর্থাৎ অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তথ্যগুলো আমরা দেখতে পাই তার বিভিন্ন ইন্টারপ্রিটেশনের নিরিখে মানুষ বিভিন্ন রকম ভাবেন। ফলে একদিকে যেমন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকছে, একই রকম ভাবে উল্টো দিকে বিজেপিও কথাগুলো সত্যি বলছে কিনা সেটাও সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে। আপাতত কত যে লোকসভা নির্বাচন সেটাই সাধারণ মানুষের কাছে পৌঁছেছে যে মানুষ তৃণমূল বেশি সমর্থন করেছে। কিন্তু যে মূল প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা সঠিকভাবে পাবো না কেন? অর্থাৎ এক MN রেগার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে এক ধরনের কাজের প্রকল্প,
সেটা এবার বিজেপি সত্যি বাজেটে বেশি সংস্থান রেখেছে, তাদেরকে অভিনন্দন যদি এই টাকা মানুষের কাছে পৌঁছয়। এবার পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই টাকা সঠিকভাবে যদি না পৌঁছয়, সেই জায়গায় দুই শাসকেরই দায়িত্ব থাকবে, কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক। এবং এই জায়গায় কমিউনিকেশন গ্যাপ নিশ্চয়, যে কারণে যে মানুষগুলি সত্যি তো একেবারে খোলাদি যেটা বলেছেন, রায় আছে পরের মাসের 15 তারিখের মধ্যে সেই মানুষকে টাকা দিতে হবে। দেখুন, তৃণমূল বা বিজেপি পদ যারা চালান, তারা তো কেউ একেবারে 100 দিনের কাজ করে সংস্থা চালান না। সাধারণভাবে তারা একটা রাজনীতি করে থাকেন, তাদের ভাবনার জায়গা থেকে তারা কেউ সভায়, বিধানসভায়, রাজ্যসভায় থাকেন। সুতরাং এই দায়িত্বটা তাদের উপরই পড়ে যে তৃণমূল বিজেপির দপ্তর থেকে বেরিয়ে এসে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটা সুষ্ঠু বন্টন ব্যবস্থা, সত্যিকারের তথ্য পাওয়ার মাধ্যমে আমাদের এই রাজ্যের মানুষগুলি যারা কাজ করছেন তারা যেন কাজ পান, এবং তার নিরিখে আমাদের রাজ্যের যে সব মানুষ বেশ, আমি আসছি, আমি শুভময় দা আসছি, একটু শোনাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ আজকে নতুন ছুড়েছেন। আমি দোলাদি আসছি, একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা একটু শুনিয়ে দিতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নতুন চ্যালেঞ্জ ছুড়েছেন, দেখুন আরেকবার। 21 সালের পরে আপনি ক পয়সা 100 দিনের কাজের খাতায় আর আপনি আবাস যোজনায় বাংলাকে দিয়েছেন, 10 পয়সা যদি প্রমাণ করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো। আমি একবার বলিনি, দুবার বলিনি, 1000 বার বলেছি। শ্বেতপত্রটা প্রকাশ করুক না, 2021, 22, 23, 23, 24 তিনটে অর্থবর্ষে 10 পয়সা দিয়েছে যদি প্রমাণ করতে পারে। যারা এখানে গলা ফাটাচ্ছে, না ফাটিয়ে শ্বেতপত্রটা নিয়ে কোথায় আসবে জানাক আমাকে, আমি পৌঁছে যাবো। বাংলার বিজেপি হ্যাঁ, আমি শোনালাম অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার চ্যালেঞ্জ ছুড়েছেন। আমি দোলাদি কিছু একটা বলতে চাইছেন, শোনার পর আমি কংগ্রেসের কাছে আসব। আমি শুনি কি বলছেন দোলাদি। দেখুন, আমরা বলতে চাই শুধু শরিক তোষণ নয়, এবারের যে বাজেট সেটার সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে সেটা মানুষের বিরোধী বাজেট, সেটা গরিবের বিরোধী বাজেট, সেটা কনস্টিটিউশনের বিরোধী বাজেট, সেটা ফেডারেল স্ট্রাকচারের বিরোধী বাজেট, সেটা গোটা দেশে যত অপোজিশন স্টেট আছে, সরকার আছে, তার বিরোধী বাজেট, বাংলা বিরোধী বাজেট তো বটেই। সবচেয়ে দুর্ভাগ্য, স্পেশাল প্যাকেজ ছেড়ে দিন। আমরা শরিক না, আমাদের তোষণ করার দরকার নেই, এক্সট্রা টাকা দেবে না, ছেড়ে দিন। আমাদের বিহারে ফ্লাড হয়, আসামে ফ্লাড হয়, বাংলায় হয় না। সিকিমে ল্যান্ডস্লাইড হয়, বাংলায় হয় না। উড়িষ্যায় সি বিচ আছে আর মন্দির আছে, বাংলায় নেই। সব ছেড়ে দিলাম। শুধু এইটুকু বলি, বাংলার 1,71,000 কোটি টাকা ডিউ, সেটা সম্পর্কে পর্যন্ত একটা শব্দ নেই। এবং শুভময় বাবু 2 সরকারের দায়িত্বের কথা বলেছিলেন, রাজ্য সরকার তো দায়িত্ব পালন করেছে। রাজ্য সরকারের থেকে, এখানকার থেকে, আমাদের মানুষের করের টাকা থেকে টোটাল জিএসটি, টোটাল ট্যাক্স ওরা কেটে নিয়ে গেছে। 2 বছর ধরে সেই কাটা টাকা থেকে যে 40% ওরা ফেরত দেবে সেটা দেয়নি। আরো অনেক কিছু ডিউ মিলিয়ে 1,71,000 কোটি টাকা ডিউ, সেটা 3 বছর ধরে ডিউ আছে। 21-এ হেরে ফিরে গেছে, 24 অব্দি আজও ডিউ। সেই 1,71,000 কোটি টাকা ফেরতের কথা বাজেটে নেই কেন? আমাদের কোনো তোষণ দরকার নেই, কোনো কিচ্ছু দরকার নেই, আমাদের কিছু নেই, ল্যান্ডস্লাইডও নেই, বন্যাও নেই, আমাদের সি বিচও নেই, পাহাড়ও নেই, টুরিস্ট স্পটও নেই, মন্দিরও নেই, কিচ্ছু নেই। যা আছে বিহারের আছে, আসামের আছে, সিকিমের আছে, উড়িষ্যার আছে। আমরা খুশি, আমাদের প্রতিবেশী রাজ্যরা পেলে আমরা খুশি। অন্ধ্র বিহার প্যাকেজ পেয়েছে, আমরা খুশি, আমাদের কোনো প্যাকেজ চাই না। কিন্তু শুভময় বাবুকে মনে রাখতে হবে, এই যে পড়ে থাকা টাকা, এই যে পেমেন্ট না করা টাকা, মাইনের খাটা টাকা যেটা দেয়নি ওরা বেআইনিভাবে, সেই টাকা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার শেয়ার তারা তুলে নিয়ে গেছে, ফেরত আসেনি, তবুও কিন্তু পেমেন্ট করেছেন। আপনারা জানেন তো, ফেব্রুয়ারি মাস থেকে উত্তর নেব, তার আগে একটু সুভাষিস ভট্টাচার্যের কাছে যাব। সুভাষিস, রাজ্য সরকার পেমেন্ট করেছে, পরিষ্কার জানিয়ে দিয়েছে, এমজি এনআরজি এর পেমেন্ট করেছে, তা রাজ্য সরকারের দায়িত্ব পালন তো হলো। বেশ দোলাদি, আমি এর উত্তর বিজেপির থেকে নেব। তার আগে একটু জ্যোতির উত্তর নেওয়ার আগে আমি একটু সুভাষিস আপনার কাছে জানতে চাই, 27 তারিখে নীতি আয়োগের বৈঠক আছে। আপনারা প্রশ্ন তুলেছেন নীতি আয়োগের কোনো কাজই নেই, নীতি আয়োগ যা করে তাতে ভারতের মানুষের, নাগরিকদের কিছু উপকার হয় না। পরিষ্কার আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে নীতি আয়োগের বৈঠকে আমরা যাচ্ছি না, কংগ্রেসের কোনো লোক যাচ্ছে না, এমকে স্ট্যালিন পর্যন্ত যাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত স্ট্যান্ড ক্লিয়ার করেননি, উনি যাবেন কি যাবেন না।
আপনাকে এটা আপনাকে- মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিসক্রিপশন আছে, সে যাবে কি যাবে না সেটা সিদ্ধান্ত নেওয়ার, সেখানে আমাদের কিছু বলার থাকে না। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, কেন আমরা যাব না? আজকে যদি একটা গদি বাঁচানোর জন্য বাজেট তৈরি হয়, যে বাজেটে দুটো শরিককে অ্যাপিস করার জন্য কিছু টাকা দিল, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, দিতে পারে শরিকদের টাকা দিয়ে গভর্নমেন্ট টেকানোর জন্য, সেটা তৈরি হতে পারে, মানে একটা সরকারের যে বাঁচাতে হবে গভর্নমেন্ট, সুতরাং শরিকদের কিছু দিতে হবে। কিন্তু ভারতবর্ষের মানুষকে বঞ্চিত করে কেন? আপনি বলুন সৈকত, যে বৃদ্ধ পেনশনের অ্যালোকেশন কমানো হয়েছে, তারপরে বিধবা পেনশনের অ্যালোকেশন কমানো হয়েছে, 100 দিনের কাজের অ্যালোকেশন কমানো হয়েছে এবং শ্রম দিবস বাড়ানো হয়নি, কৃষকদের এমএসপি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কৃষকদের আয় দুগুণী করে দেবে বলেছিল, সেই সরকার কৃষকদের নিয়ে ভাবেনি। আমরা দেখেছি কৃষকের 700 কৃষকের মৃত্যু, অথচ উদাসীন এই সরকার। সুতরাং এই গভর্নমেন্টের হয়ে যারা গলা খুলবে টিভিতে এসে, তাদেরকে আমাদের ধিক্কার রইল। আর এইটা বলতে পারি আমরা চিল্লিয়ে, যে আমরা কোনো অবস্থাতে এই নীতি কেন্দ্রীয় আয়োগের- অর্থমন্ত্রী পরিষ্কার বলছেন, আপনারা একাধিকবার বাজেট পেশ করেছেন, আপনারা জানেন যে একটা বাজেট পেশের সময় সব রাজ্যের নাম বলা সম্ভব নয়। উনি বলেছেন যে যেমন মহারাষ্ট্রে তাকে আমরা ৭৬,০০০ কোটি টাকা দিয়েছি একটা প্রকল্পের জন্য, কিন্তু মহারাষ্ট্রের নাম তো আমরা বলিনি। ফলে স্বাভাবিকভাবেই আপনারা কেন রাজ্যের নাম নেওয়া হচ্ছে না সেই নিয়ে গেল রব তুলছেন। আমি একটা কথা বলি, অ্যালোকেশন অফ যদি বিধবা পেনশন এবং মানে বয়স্কদের বৃদ্ধ পেনশন যদি কমানো হয়, তাহলে বুঝতে হবে যে কত বিধবা মানুষ, মহিলা, মানে যাদের অত্যন্ত দরিদ্র অবস্থা, কত বৃদ্ধ মানুষ, অসহায় বৃদ্ধ মানুষ, তাদের অ্যালোকেশন কমানো মানে কত লোকের পেনশন কমে যাবে, কত লোক পাবে না। আপনি যেটা নিয়ে ভাবছেন সেটার থেকেও বড় কথা হলো সাধারণ মানুষের কি উপকার হচ্ছে এই বাজেটে। 10 বছর ধরে বাজেট পড়ছে মোদী সরকার, আমরা সীতারামনকে দেখছি 7 বছর ধরে বাজেট পড়তে, কি চেঞ্জ এসছে বলুন? আচ্ছা বেশ, আমি সুভাষিস আমি বলছি, যেদিন বাজেট পেশ হয় মানে গতকাল সেন্সেক্স নিফটির ভয়ঙ্কর খারাপ অবস্থা, সবাই বলছেন যে মধ্যবিত্তের বাজেট পেশ হয়েছে বলে গোসা হয়েছে, যারা পুঁজিপতি লোক তাদের বাজেট পেশ হয়নি, তারা গোসা হয়েছেন, সেন্সেক্সে তার প্রভাব লক্ষ্য করা গেছে। আমি সৈকত গিরির কাছে জানতে চাইবো, সৈকত, তোমরা একযোগে আজকে দেখলাম যে প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন সব একযোগে করলে, আমি জানতে চাইছি যে আপনাদের এই মুহূর্তে স্ট্যান্ড কি? যে বামেদের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রী যাচ্ছেন না, এম.কে. স্ট্যালিন যাচ্ছেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধিতার ধরন আর আমাদের বিজেপি বিরোধিতার ধরন এক না। উনি 3-3বার ঘর করেছেন, আমরা তো আর বিজেপির সঙ্গে অতীতে কোনোদিন ঘর করিনি। তার ফলে আমরা জন্মলগ্ন থেকে আরএসএস এর ইডিওলজির বিরোধিতা আমরা বামপন্থীরা, কমিউনিস্টরা করে এসেছি, আগামী দিনেও আমরা তা করব। কিন্তু আমার বক্তব্য দুটো জায়গায়। এক হচ্ছে, বাজেট সংক্রান্ত এত আলোচনা কোনো প্রয়োজন নেই। বাজেটটা ভারতীয় জনতা পার্টির বাজেট নয়, বাজেটটা প্র্যাকটিক্যালি মোদির প্রধানমন্ত্রী চেয়ার বাঁচানোর বাজেট। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে খুশি না করলে যে কোনো সময় এই সরকার পড়ে যাবে, তার ফলে বাজেটটা তার। এবং আরো একটু ডিপলি যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন এক একটা রাজ্যের এক একটা জেলা ধরে ধরে যেখানে ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছে, তাকে কেন্দ্র করেও কিন্তু বিজেপি সেরকম ভাবে তার প্রতিশ্রুতি পূরণ করতে পারলো না। কি প্রতিশ্রুতি দিয়েছিল উত্তরবঙ্গে? এই বাংলার মাটিতে দাঁড়িয়ে উত্তর বাংলার জন্য প্রতিশ্রুতি কি ছিল? গঙ্গা ভাঙন রোগ ছিল না, চা বাগান উন্নয়ন ছিল না, উত্তর বাংলার স্পেশাল অর্থনৈতিক প্যাকেজ ছিল না, তিস্তা নদীর এই বন্যার সমস্যার কথা। পাহাড়ের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি একের পর এক নেতারা বক্তব্য রেখে গেছেন যে পাহাড়কে স্পেশাল স্ট্যাটাস দেবেন এবং ষষ্ঠ তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত করবার ক্ষেত্রে যা যা সুবিধা পাওয়ার কথা, একেবারে কোনো তার মধ্যে কোনো একটা রা কাটার ব্যাপার নেই। আমি আরেকটা বিষয় উল্লেখ করব, সেটা হচ্ছে, দেখুন, এই বাজেটে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা, রেল। প্রতিদিন রেলের দুর্ঘটনা বাড়ছে। রেল আমাদের সেকেন্ড টপিক, আমরা আসবো। আমি তাহলে এই সাবজেক্টের উপর আরেকটা লাইন বলি, সেটা হচ্ছে নীতি আয়োগের বৈঠকে গোটা দেশের বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে বিরোধিতা করছে, কিন্তু সরকারের টনক কিন্তু নড়ছে না। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যেভাবে বক্তৃতা করছেন এবং 2047-এ বিকশিত ভারতের স্বপ্ন দেখাচ্ছেন, বিকশিত ভারতে কে থাকবে? যুব ভারত থাকবে না? এখনকার যারা পড়ুয়া, তাদের 10,000 কোটি টাকা হায়ার এডুকেশনে কাট করা হয়েছে। ইউজিসি রিসার্চ পেপার, এমফিল করবার ক্ষেত্রে, পিএইচডি গ্রান্টের ক্ষেত্রে টাকা কমানো হচ্ছে। 3 আদিবাসী পড়ুয়া, আদিবাসী যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব,
তাদের জন্য বাজেটে দিশা নেই, অঙ্গনওয়াড়ি, আশাকর্মী। আমি বলছি এগুলোকে বাদ দিয়ে কি বিকশিত ভারত সম্ভব? অনেক প্রশ্ন শুধু মন্দির করে, অনেক শিল্প প্রশ্ন না করে জ্যোতির কি জন্য বিকশিত জমে ভারত যাচ্ছে। সম্ভব? আমি একটু কোহিনুরের কাছে আসবো। আমি এক মিনিট দোলাদির সময় নেই। দোলাদি এই হাফ অ্যান আওয়ারই আমাদেরকে টাইম দিয়েছিলেন। আমি কোহিনুর একটু তোমার থেকে সময় নিয়ে নিচ্ছি। আমি দোলাদির কাছে 30 সেকেন্ড একটু উত্তরটা নিয়ে বিরতিতে যাব, ফিরে এসে এই টপিকেই থাকবো এবং প্রত্যেকের কাছে যাব। আজকে আমাদের একটাই টপিক। আমি দোলাদির উত্তরটা ছোট্ট করে একটু নিয়ে নিই। প্রথম আমার দুটো কথা আছে। প্রথম কথা আমি বলবো, সিপিএম এর মুখপাত্র ঘর করা কথা বলছিলেন এবং ওনারা অনেক বেশি বিপ্লবী এসব বলছিলেন। আমি শুধু একটা ছোট উদাহরণ দেব। 19-এ, 21-এ, 24-এ ওদের ভোট সমস্ত বিজেপিকে তুলে দিয়ে ওনারা 3-6% চলে এসছেন এবং একজনও প্রতিনিধি এমএলএ বা এমপি হিসেবে লোকসভা বা বিধানসভায় পাঠাতে পারেননি। এটা কোন বিরোধিতা এবং বিপ্লবীর আনার পরিচয় আর ঘর না করার পরিচয়, সেটা বাংলার মানুষ বুঝে গেছে। দুই, আমি বলবো যে এই বাজেট সম্পর্কে সবচেয়ে আরো ইম্পর্টেন্ট কথা, যে নকরি ওরা বলেছিল চাকরি দেবে 2 কোটি, 10 বছর 2 কোটি করে পার ইয়ার, তাহলে 10 বছরে 20 কোটি চাকরি দেওয়ার কথা। 20 কোটির তো 20 লাখ 20 হাজারও দেয়নি, ছেড়ে দিন। তার থেকে বড় কথা, এবারে কিন্তু চাকরির কথা বলেনি, নকরিকে জাগা ও বলে হে অ্যাপ্রেন্টিসশিপ, চাকরির বদলে অ্যাপ্রেন্টিসশিপের কথা বলেছে। এবং এটা আরো কত বড় জুমলা ভাবুন, একটাও চাকরি দেওয়ার কথা বলেনি। এবং অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রেও সাংঘাতিক খারাপ কথা, 500 কোম্পানিতে নাকি 1 কোটি লোককে অ্যাপ্রেন্টিসশিপ দেবে। তাহলে একটা কোম্পানি কি 20,000 অ্যাপ্রেন্টিস রাখবে? কত বড় বড় কোম্পানি আছে দেশে যে 20,000 করে অ্যাপ্রেন্টিস লাগবে? তাদের নাকি মাসে 5,000 টাকা দেবে 1 বছর, তারপরে 6,000 টাকা থৌকা দিয়ে ছেড়ে দেবে, এবং সেটাও তাদের ডাইরেক্ট দেবে না, কোম্পানিকে দেবে। ফলে কোম্পানি 5,000-এর ভাগ রাখবে, এরা হয়তো হাতে 2,000 পাবে। ওই অগ্নিবীর, অগ্নিপথের থেকেও খারাপ স্কিম। এটাও কিন্তু এই বাজেটের খুব ইম্পর্টেন্ট, যে আমাদের যে দেশে গত 45 বছরে সর্বশ্রেষ্ঠ বেকারি, সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট, সেখানে বেকারির ব্যাপারে চাকরি একটাও কমিট না করে ওরা স্বীকার করে নিল যে গত 10 বছরে 20 কোটি কেন, 2 কোটি, 2 লাখ, 1 লাখ কিচ্ছু দিতে পারেনি, 20,000। বরং এবারে আর চাকরি দেবে না, শুধু অ্যাপ্রেন্টিসশিপ। মিনিস্ট্রি অফ রেলওয়ে, তার ওয়েবসাইট আমি চেক করছিলাম আজকে, গতকাল আপলোড করা হয়েছে, যেখানে রেলমন্ত্রী দাবি করছেন গত 5 বছরে 10 লক্ষ রেলে চাকরি হয়েছে। এটা কিন্তু নোটেড, এটা কিন্তু কোনো সূত্রের খবর না, এটা নোটেড। তারা বলছেন 5 বছরে 10 লক্ষ চাকরি দেওয়া হয়েছে, আর 1 কোটি চাকরি, 1 কোটি ইন্টার্নশিপ করানো হবে। যদি অর্থমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেন, তুলে দেওয়ার কথা বলা হচ্ছিল, যদি পার্লামেন্টে দাঁড়িয়ে অর্থমন্ত্রী মিথ্যে কথা বলেন, তাহলে সামান্য রেলমন্ত্রী একটা ওয়েবসাইটে মিথ্যে একটা স্টেটমেন্ট তুলে দেবেন, এদের আশ্চর্য কি? এটা জুমলা সরকার। একটা বিরতিতে যাচ্ছি, আমি এই আলোচনাতেই থাকছি। তবে দোলাদি আধ ঘন্টা সময় দিয়েছেন আমাদেরকে তার ব্যস্ততার মধ্যেও, অসংখ্য ধন্যবাদ। দোলা সেন আমাদের সঙ্গে ছিলেন। আমি একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি। এখনো পর্যন্ত কোহিনুর বলেন, তবে কোহিনুরের বলার জন্য অনেক আজকে গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। রেল, যেটা বাংলার অন্যতম একটা বিশাল বড় অভিযোগের জায়গা। বিজেপির পক্ষ থেকে যে বলা হয় বারবার করে, যে বিজেপির অভিযোগ যে বাংলায় রেলের কাজ করতে দেওয়া হচ্ছে না, তৃণমূলের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে। আমি বিরতির পর ফিরছি আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আর যেটা বলছিলাম, বারবার করে আলোচনায় রেল বাজেটের কথা উঠে আসছে। চলুন রেলের পক্ষ থেকে কি বলা হচ্ছে আগে আপনাদেরকে দেখাই। 83 মিনিটের বাজেট বক্তৃতা, কিন্তু তাতে রেলের উল্লেখ কোথায়? এই প্রশ্নই এখন দেশের আমজনতার মুখে। 1.5 ঘন্টার বাজেট বক্তৃতায় মাত্র একবার শোনা গেল রেলওয়ে শব্দটি। সড়ক বিরোধীরা 2024-25 অর্থবর্ষে বাজেট বরাদ্দ 2,62,000 কোটি টাকা। এর মধ্যে 18,795 কোটি ব্যয় হবে রেলের সুরক্ষার কাজে। ব্যয় হবে রেল ট্র্যাক, সিগন্যালিং, ফ্লাইওভার, আন্ডারপাস, কবচে। এই মুহূর্তে 4,275 কিলোমিটার রেল ট্র্যাকে বসানো হচ্ছে কবচ। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने रेलवे के लिए इस साल रिकॉर्ड एलोकेशन किया है 2,62,200 करोड़ रुपए का। 2,62,200 करोड़ रुपीस का एलोकेशन किया है। दिस इज़
very important because in the last 10 years, railways has developed in a way which is very different from the previous 60 years. The foundation of infrastructure has been laid during this period. Almost 96% of the network is electrified. 31,000 kilometers नए रेलवे ट्रैक बने हैं। বিরোধীদের প্রশ্ন, ওড়িশার বাহানাগা, জলপাইগুড়ি, রাঙাপানি, উত্তরপ্রদেশের গোন্ডায় যখন পর পর রেল দুর্ঘটনা, তখন রেলের বিষয়ে কেন বিশেষ কিছু শোনা গেল না নির্মলার বক্তৃতায়? কিন্তু মিনিস্ট্রি অব রেলওয়ের এক্স হ্যান্ডেলে রাজ্য ধরে ধরে রেলের বাজেটের বরাদ্দ নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাহলে কি বিতর্কের জেরে বাধ্য হয়ে আসরে রেলমন্ত্রীর ভিডিও বার্তা? लास्ट वीक में कवच 4.0 यानी कवच का वर्जन 4.0 वो अप्रूव हुआ। देश का नेटवर्क बहुत ही डाइवर्स नेटवर्क है। नॉर्थ ईस्ट में जो कंडीशंस है वो कंडीशंस यूनिक है, साउथ में कंडीशंस है वो यूनिक है, डेजर्ट एरियाज़ में जाओ अलग कंडीशंस होती है। तो इन सब कंडीशंस को ध्यान में रखते हुए जो भी सिस्टम बने, दैट सिस्टम शुड बी केपेबल ऑफ catering to every situation. কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ 2 আমলে 2009 থেকে 2014 সাল পর্যন্ত গড়ে রেল বরাদ্দ ছিল 4,380 কোটির আশেপাশে। 2014 সালের আগে রেলের জন্য মূলধনী ব্যয় ছিল 35,000 কোটি টাকা। সেখান থেকে চলতি অর্থবর্ষে বরাদ্দ বেড়ে 2,62,000 কোটি টাকা হয়েছে। রেলমন্ত্রী জানান, গত 10 বছরে 40,000 কিলোমিটার রেলপথে বিদ্যুতায়ন হয়েছে। 2023 থেকে 24 অর্থবর্ষে যাত্রী ভাড়া থেকে আয় 73,000 কোটি। 2024 থেকে 25 অর্থবর্ষে যাত্রী ভাড়া থেকে আয় 80,000 কোটির টার্গেট। মোদী সরকারের জমানায় চালু হয়েছে ঘন্টায় 160 কিলোমিটার গতির বন্দে ভারত এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেস। প্রশ্ন উঠছে, তাহলে কি রেল নিম্ন মধ্যবিত্তদের কথা কম ভাবছে? এ নিয়েও রেলমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে নন এসি কামরাগুলির চাহিদা বেড়েছে, তাই এসি নন এসি কোচের অনুপাত একই রাখা হয়েছে। এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবারের বাজেটে কোন রাজ্যকে কত বরাদ্দ করা হলো। উত্তরপ্রদেশে 19,575 কোটি, মহারাষ্ট্রে 15,554 কোটি, মধ্যপ্রদেশে 15,143 কোটি, রাজস্থানে 9,782 কোটি, ওড়িশায় 10,536 কোটি এবং পশ্চিমবঙ্গে 13,810 কোটি। রেলের তরফে দেওয়া হিসেবে দেখা যাচ্ছে রেল বাজেট বরাদ্দে বাংলার অবস্থান চতুর্থ স্থানে। বাজেট নথি থেকে জানা যাচ্ছে দমদম বিমানবন্দর নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো প্রকল্পের বরাদ্দ 1,791 কোটি 39 লক্ষ টাকা। জোকা থেকে মাঝেরহাট হয়ে বিবাদীবাগ পর্যন্ত মেট্রো প্রকল্পে বরাদ্দ বেড়ে 1,208 কোটি 61 লক্ষ টাকা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। প্রতিবেদন দেখার পর আমি সরাসরি কোহিনুরের কাছে যেতে চাইবো। কোহিনুর, বাংলার রেল নিয়ে বিজেপির বিস্তর অভিযোগ যে বাংলায় তৃণমূল কংগ্রেসের জমানায় নাকি বাংলায় রেলের কাজ করা যাচ্ছে না, সব প্রকল্প আটকে রয়েছে। একদমই বাজে কথা। আমি আপনাকে পরিষ্কার বলি যে প্রচুর রেল প্রজেক্ট যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়ে গেছিলেন সেগুলোকে আর বরাদ্দ করে এগোনো যায়নি। আপনি মেট্রো বলুন, এয়ারপোর্ট থেকে গড়িয়া কত দিন লেগে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় তারা শুরু করেছিলেন 2011-এ, আজকে 2024, তার মধ্যে এদের 10 বছর গভর্নমেন্ট হয়ে গিয়ে 15 বছরের দিকে এগোচ্ছে, কোনোটাই হয়নি। মাঝেরহাট জোকা একই অবস্থা। ডবল লাইনগুলো যেগুলোতে ডবল লাইন করার কথা সেগুলো মানে ধরুন বুনিয়াদপুর থেকে আপনার হিলি পর্যন্ত ডবল লাইন করার কথা হয়নি। একাধিক রেলের বাজেট এরা বরাদ্দ করেনি এবং এগোয়নি। 2 নম্বর হচ্ছে সিকিউরিটি, রেলের সিকিউরিটি, যে এলএইচবি রেক ইনভলভ করতে হবে, অ্যান্টি কোলিশন ডিভাইস ছড়াতে হবে। যে সিকিউরিটি কী, রেল সিকিউরিটিতে কত পয়সা খরচা করেছে তার স্পেসিফিক কোনো ডিটেলস এখানে বাজেটে পাইনি। দেখুন, আমাদের সংসদ টিভি চালু করা হয়েছিল, পার্লামেন্ট টিভি, লোকসভা টিভি, রাজ্যসভা টিভি। এটা কারণটা কি? কারণটা হচ্ছে সাধারণ মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন তিনি পার্লামেন্টে গিয়ে বা তার সরকার পার্লামেন্টে, মানুষের সরকার পার্লামেন্টে কী কী প্রকল্প চালু করছে বা মানুষের বিষয়ে সরকার কি ভাবছে সেটা মানুষের কাছ অবধি পৌঁছে যাওয়া। আগে একটা রেল বাজেট হতো, রেল বাজেটে বোঝা যেত যে এক্স্যাক্টলি রেলের উপর কী নির্ভর হচ্ছে। এই সরকার এসে তো রেল বাজেটটাই তুলে দিয়েছে।
সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের কাছে খবরই পৌঁছচ্ছে না যে কোথায় কি হচ্ছে। আমি আবার বলছি, রেলের একটা বিউটিফিকেশন বা একটা ব্র্যান্ডিং এতে পয়সা খরচা না করে স্লিপার ক্লাস সুরক্ষা এইটা খুব গুরুত্বপূর্ণ, এইটা রেলকে দেখতে হবে। কিন্তু আমরা যে পরিসংখ্যান দিলাম কোহিনুর, একটু আগে দেখলাম উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তারপরে বাংলার অবস্থান 4 নম্বরে রয়েছে রেল বাজেট অ্যালোকেশন 13,810 কোটি টাকা। না, আমি তো আবার বলছি যে এইটা পার্লামেন্টে ডিটেলস করলেই হতো, কি রেল করছে, কেন আজকে কাজের কাজ হচ্ছে না আপনি বলুন। বাংলার মানুষ জানতেই পারলেন না আমি তো বলছি এই যে আজকে বলুন না 10 বছর ধরে বুনিয়াদপুরের লাইনটা, তো 5 বছর ধরে তাদের এমপি আছে, আজকে তো মন্ত্রী হয়েছে, কেন হয়নি বুনিয়াদপুর হিলির লাইন, কেন হয়নি কালিয়াগঞ্জ থেকে ইয়ের লাইন, বুনিয়াদপুরের লাইন? ইন অ্যাডিশন টু দ্যাট আমি একটা কথা বলি কোহিনুর কাছ থেকে নিয়ে, সেটা হলো এরাই সবকিছু বলে যাবে, বিজেপি এখানে বসে থাকবে, কারণ হচ্ছে বিরোধীরা এখন একজোট, বিরোধীদের কথা শোনা আপনাদের কাজ। ওরাই বলে যাবে, উত্তর দেবেন, অবশ্যই উত্তর দেবেন, উত্তর দেবেন। সৈকত, এটা ইউনিয়ন বাজেট, ধরুন না কোনো কোথাও অ্যালোকেশনটা কমলো, কিন্তু ওভারঅল আমরা কি দেখছি 3 লক্ষ লোক এক্ষুনি নিতে হয় রেলে, না হলে পরে রেলে আপনি আপনার মনে আছে যে এই অ্যাক্সিডেন্ট ইন ওয়েটিং কোর্ট করেছিল, এই তো ওড়িশার বাহানাগা, জলপাইগুড়ি, রাঙ্গাপানি, উত্তরপ্রদেশের গোন্ডা, মানে 2 মাসের মধ্যে কেন ওয়েটিং বলেছিল রিপোর্টে? কারণ 3 জন লোক থাকার কথা যেখানে, সেখানে আছে 1 জন, আপনার লোক নেই, আপনি বলছেন মিথ্যা কথা বলছেন। রেলের 2019 সালের চাকরি এখনো হয়নি, ডিআরডিওর চাকরি এখনো হয়নি, ডিআরডিও ছাড়ুন রেলের কত চাকরি এখনো ডিউ পড়ে আছে, 2019 সালে পরীক্ষা হচ্ছে, আজ অব্দি অ্যাপয়েন্টমেন্ট হয়। এবং সিনিয়র তো সিটিজেন স্বাভাবিকভাবেই রেলের সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট, রেলের মেট্রো রেল একটা ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে কালকে আমাদের অনারেবল এমপি শাইনি ঘোষ পার্লামেন্টে বলেছেন যে রেলে 12পুর অব্দি কবে হবে। দক্ষিণেশ্বরের রেলটা কবে চালু হওয়া উচিত ছিল, মেট্রোটা বলুন তো কবে চালু হয়েছে? 2-1টা জায়গা আছে যেখানে ভাবাদিঘি আপনার মনে আছে যে গোঘাট, তাছাড়া তো জমির কোনো অসুবিধা নেই, তাহলে অসুবিধাটা কোথায়, কাজ কেন এগোচ্ছে না? এর উত্তর বিজেপি গভর্নমেন্টকে কিন্তু দিতে হবে। বেশ, আমি বিজেপির উত্তরটা একটু নিয়ে নিতে চাইবো, জ্যোতি কি উত্তর দেবে? আমি রেলের প্রসঙ্গে আসি, তার আগে যখন অনেকগুলো এখানে অ্যাটাক করা হলো, এত সত্ত্বেও যে ইকোনমি খুব ইজ অন দ্য ডাউন ট্রাক, ডাউন লাইনে যাচ্ছে, তা সত্ত্বেও আমি তো তথ্যের ভিত্তিতে কথা বলবো, তার কারণ আমি হাওয়ায় বসে এখানে টিভিতে বসে লোককে মিসলিড করবো না, এটা বিজেপির ক্যারেক্টার নয়। দেখুন, ভারতবর্ষ আজকে 5ম বৃহৎ অর্থনীতির দেশ, কেউ ডিনাই করতে পারবে এখানে? সবাই ডিনাই করছে, কেউ ডিনাই করতে পারবে না। আইএমএফ বলেছে, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, নোবডি ক্যান ডিনাই ইট। আমাকে বলতে দাও, আবার তুমি বলবে, তুমি বলো, তুমি বলো না, জিজ্ঞাসা করলে কেউ ডিনাই করতে পারবে না। ভারতবর্ষের ঋণ কত? ওদের হয়ে কথা বলো না, ভারতবর্ষের ঋণ কত? তারপরে আমি বলছি 4 নাম্বার, ভারতবর্ষ হচ্ছে 4 নাম্বার দেশ যেখানে স্টকের পরে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট হয়। 3 নাম্বার দেশ সবথেকে বেশি অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং এর দেশ। 2 নম্বর দেশ সবথেকে বেশি স্মার্টফোন মোবাইল ম্যানুফ্যাকচারিং হচ্ছে। 2014 সাল পর্যন্ত 97%। আবার কথা বলে না, তোমায় বলার সময় তো আমি বলিনি 97% মোবাইল আগে ইম্পোর্ট করতে হতো, আজকে 97% শুনবে। আর 1 নম্বর দেশ ভারতবর্ষ যেখানে সবথেকে বেশি ইনফ্রাস্ট্রাকচারের উপরে আপনার ইনভেস্টমেন্ট হয়, অর্থাৎ ক্যাপেক্স ইনভেস্টমেন্ট বলে। তো সুতরাং চাকরি আপনি বলছি না, চাকরি আমি বলছি আপনাকে, আপনি তো আমি তো ডেটা নিয়ে কথা বলছি। আপনি শুনুন না, আমি জ্যোতিষের প্রশ্ন করি, জ্যোতিষের প্রশ্ন করি, 5 প্রশ্ন করেছে, আমি উত্তরটা দিয়ে দিই। বলছি ইপিএফও ডেটা 2014 সালের আগে 12 কোটি ছিল, আজকে 2024 সালে দাঁড়িয়ে ইপিএফও ডেটা হচ্ছে আপনার 27 কোটি। এই যে 16 কোটি, এটা তো ভূত হয়ে আসেনি, এটা এনরোলমেন্ট হয়েছে বলে নিশ্চয় হয়েছে। আপনার এই যে আপনার 31 কোটি আপনার মুদ্রা যোজনায়, তার মধ্যে আমি যদি 50% ছেড়ে দিলাম, তারা ওখান থেকে তো এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে, তবেই না আপনার ইপিএফও তে এনরোলমেন্ট হয়েছে। 12 থেকে 27 ইপিএফও ডেটা বলছে। আপনি বলছেন এত এমপ্লয়মেন্ট হয়েছে, না না এক মিনিট, আপনি বলছেন এত এমপ্লয়মেন্ট হয়েছে, আপনি কি জানেন যে অর্থনৈতিক সমীক্ষায় সেখানে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বেসরকারি সংস্থা চাকরি দিচ্ছে না, মাইনে বাড়ছে না? কত লোক সরকারি চাকরি করে? না না, অন দ্য কন্ট্রাক্ট, কর্মসংস্থান একদম এক্স্যাক্টলি বলছি তো, অন দ্য ফর্মালাইজেশন হচ্ছে। আপনাদের তৈরি করা রিপোর্টেই তো উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আপনাদের তৈরি করা রিপোর্ট আমি বলছি আপনাকে, শুনুন, ম্যানুফ্যাকচারিং অ্যাজ দ্য পার্সেন্টেজ অফ জিডিপি
যেটা হচ্ছে আপনার ছিল 15%, আজকে সেটা দাঁড়িয়েছে 19%। 4% ইজ নট আ আমাদের ম্যাটার অফ দেশের জব। জনসংখ্যা তো কত? ম্যানুফ্যাকচারিং যদি বাড়ে জ্যোতি- 4% এ, যেখানে ফর্মালাইজেশন হচ্ছে ইকোনমির, আপনার সেই কারণের জন্য দেখলেন না 12 কোটি থেকে 27 কোটি ইপিএফও ডেটা ইজ নট আ ম্যাটার অফ জব। জ্যোতি mislead করো না। Mislead করো না। যেটা দেশের জনসংখ্যা বাড়লে পরে 16 কোটি দেওয়া হচ্ছে। এটাই নিয়ম, এটাই ইকোনমিক্সের নিয়ম। আমাদের জনসংখ্যা কত? এটা খুব স্বাভাবিক। ম্যানুফ্যাকচারিং বাড়ে না কি? এটা খুব স্বাভাবিক। আরে কি বলছেন ম্যানুফ্যাকচারিং বাড়ে? ম্যানুফ্যাকচারিং বাড়ে। জ্যোতি জানেই না। মেক ইন ইন্ডিয়া এরা চালু করেছিল। মেক ইন ইন্ডিয়া চালু করাতে কি বলেছিল যে ডোমেস্টিক প্রোডাক্ট বাড়াতে হবে। কত ছিল? বলেছিল যে 12.6 থেকে এটা 14% এ নিয়ে যাবে। এখন 12.6 থেকে নামতে নামতে 11.6 এ চলে এসছে। ডোমেস্টিক প্রোডাক্ট না আমি বলছি কইনো একটু একটা কারেক্ট করে নিন। প্রোডাকশন লিংক ইনসেন্টিভ স্কিমে স্যামসাং সবথেকে গ্লোবাল বাবা আমি না জ্যোতি লার্জেস্ট স্যামসাং এর কারখানা হচ্ছে তোমার নয়ডাতে। কি কেন পসিবল হলো? এটা পসিবল হলো প্রোডাকশন লিংক সেনসিটিভ স্কিমের জন্য। প্লিজ আমি ইনসেন্টিভ এরা টেসলা নিয়ে বললো আজকে এতগুলো মোবাইল ম্যানুফ্যাকচারিং তৈরি হচ্ছে। তারপর দেখলাম অ্যাপেল নিয়ে বললো অ্যাপেল কি মেড ইন ইন্ডিয়া? ফক্সকন হচ্ছে তো, ফক্সকনের কারখানা হচ্ছে। ফক্সকনের কারখানা হয়েছে। আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাসেম্বলিং। আরে ফোর্ডের মতো একটা কোম্পানি ভারত থেকে ব্যবসা গুটিয়ে চলে গেল, সেটাও বলুন। তুমি 16 কোটি সেটাও বলুন। 16 কোটি জব এডিশন হয়েছে। দাঁড়ান এক মিনিট, আমি একটু সৈকতের কাছে তাহলে আপনি স্বীকার করতে হবে এটা। এত স্বীকার করতে হবে সৈকত, আমি এক মিনিট একটা জিনিস জানতে চাইবো। প্লিজ আমি খুব পরিষ্কার করে জানতে চাইবো, পরপর 1-1.5 মাসের মধ্যে পরপর 3-3টে বড় দুর্ঘটনা হলো, এত মানুষের মৃত্যু হলো, ভারতের মানুষ জানতে চাইবেন না রেল সুরক্ষায় কার জন্য কত বাজেট? আরে সংসদে তো পাঠানোই হয়েছে এই কারণে যে ভারতের মানুষকে জানাতে হবে যে কি হচ্ছে না হচ্ছে। জানছে তো, সবাই জানছে। এক লাইন বললেন মাত্র। 1700 কোটি টাকা দেওয়া হয়েছে কলকাতা মেট্রো রেলের। এর থেকে আর বেশি কি চাই? ঘটলে তার যখন তদন্তের ধন্যবাদ জানাবো মোদিকে। যেমন আপনার বেশ কিছুদিন আগে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা জলপাইগুড়ির কাছে কিংবা ভুবনেশ্বরের কাছে বালেশ্বরের কাছে ঘটে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা, তার যে রিপোর্ট সামনে এসছে তাকে জানা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণে ওভারলোড, কাজের ওয়ার্ক প্রেসার, কর্মচারী সংকুচিত হতে হতে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে রেলে যে পরিমাণ লেবার মানে এমপ্লয়ি দরকার সে পরিমাণ লেবার নেই। 3.5 লক্ষের কাছাকাছি রেলের পথ সংকুচিত করা হয়েছে, ছাঁটাই করা হয়েছে, ব্যাপক প্রাইভেটাইজেশন, বেসরকারীকরণ করা হচ্ছে। আমি বলছি, আমি যতটুকু বলছি দায়িত্ব নিয়ে বলছি, যদি ভুল বলে আপনি তথ্য দিয়ে পাল্টা কাউন্টার করুন। আমি বলছি গ্রুপ সি গ্রুপ ডি পদগুলো তাদের কাজ কি? লাইন অবজারভেশন করা, সিগন্যালিং ব্যবস্থা ডেভেলপমেন্ট করা, কিংবা প্ল্যাটফর্ম রিপেয়ারমেন্টের ঠিকঠাক করা, এবং ইলেকট্রিফিকেশনের যারা ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার পদগুলোতে সাধারণত আমরা জানতাম যে গোটা দেশের সবচাইতে বড় কোম্পানি যে চাকরি জেনারেট করে তার নাম রেল। সেখানে দাঁড়িয়ে আজকে যদি কন্ট্রাকচুয়াল বেসিসে প্রাইভেটাইজেশনের দিকে যাওয়া হয় তাহলে ইগনোরেন্স তৈরি হয়। আজকে রেলের বাজেটে আমি বলছি কোন রাজ্যকে কি দিয়েছে সেটা একদমই ইম্পর্টেন্ট নয়, খুব গুরুত্বপূর্ণ রেলের সুরক্ষা, রেলের নিরাপত্তার বিষয়ে। আমরা বিশ্বাস করুন, বামপন্থীরা আগেই বলেছিলাম যে বুলেট ট্রেন এখন প্রথম নিডস নয়, প্রাইমারি নিডস নয়, প্রথম প্রাথমিক চাহিদা গোটা দেশের মানুষের যাত্রী সুরক্ষা, যাত্রী নিরাপত্তা। টিকিট বাড়ছে, জেনারেল কোচ উঠিয়ে দেওয়া হচ্ছে, স্লিপার কোচ উঠিয়ে দেওয়া হচ্ছে, থার্ড এসি, ফার্স্ট এসি, সেকেন্ড এসির নামে আসলে গোটা দেশের মানুষকে বাধ্য করা হচ্ছে বেশি পরিমাণ টাকার বিনিময়ে এসিতে ট্রাভেল করতে, যাতে জেনারেলের যে একটা বড় অংশের মানুষ যাদের কাছে পয়সা নেই তারা এই রেল যাত্রা থেকে বঞ্চিত হবে। আমি আরেকটা পয়েন্ট শুধু মানে ইন্টারলিঙ্ক করবো রেলের সঙ্গে। দেখুন, আমরা আজকে যখন কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা করছি, বেসরকারিকরণের বিরোধিতা না সবলভাবে, পরিষ্কারভাবে, স্ট্রেটভাবে করতে হয়। আজকে যখন রেলের বেসরকারিকরণের বিরোধিতা করতে হবে, রেলে যেমন মোদী সরকার ঘাপলাবাজি করছে, জুমলাবাজি করছে, তার বিরোধিতা করছি। এই রাজ্যের ক্ষেত্রেও আমরা দেখেছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গতকালকে এই রাজ্যের সরকার পরিবহন দপ্তর 50টা বাসকে প্রাইভেটের হাতে তুলে দিল। তার মানে সরকারি ক্ষেত্র থেকে সরকার দায়ভার তুলে নিতে চাইছে। তার যে পরিবহন ব্যবস্থা, সরকারি ব্যবস্থা, সেখান থেকে যেমন রাজ্য সরকার হাত তুলছে, তেমনি রেলের উপর থেকে কেন্দ্রীয় সরকার তার দায়ভার ঝেড়ে ফেলতে চাইছে। স্বাভাবিকভাবে দুটো সরকারের দৃষ্টিভঙ্গি এমন একটা জায়গায় যাচ্ছে যাতে আগামী দিনে আমি আপনার কাছেই যাচ্ছি, তারপর আমি শুভময়দার কাছে আসবো। আমি হিসেব করে দেখছিলাম যে রেলের পক্ষ থেকে রেলের ওয়েবসাইট চেক করছিলাম, ইস্টার্ন রেলের ওয়েবসাইট বলছে যে কংগ্রেস আমলে 2009 থেকে 2014 আপনারা মাত্র
4,380 কোটি টাকার আশেপাশে বাজেট করতেন প্রতি বছর। 35,000 কোটি টাকা ছিল 2014 সালে। নরেন্দ্র মোদী এবার 2 লক্ষ কোটি টাকার ওপরে বাজেট করেছেন, তাও বলছেন কিছু হচ্ছে না। প্রথম কথা হলো যে ডিস্ট্রিবিউশন অফ অ্যালোকেশন অফ মানি কিভাবে হচ্ছে সেটা ইম্পর্টেন্ট আছে। আজকে এত কিছু করার পরেও সিনিয়র সিটিজেনদের যে সুবিধা দেওয়া হতো সেগুলো তুলে দিয়েছে। প্ল্যাটফর্ম টিকিটের দাম হু হু করে বাড়ছে সর্বত্র, মানে সম্পূর্ণভাবে একটা সরকার চলছে ব্যবসায়িক ভিত্তিতে। তার সোশ্যাল ওয়েলফেয়ার কোনো স্কিমের মধ্যে তাকে সরকারের একটা ভাবনাই নেই। সুতরাং শুধু এটা দেখলে হবে না কত অ্যালোকেট করছে, কত টাকা কোথায় করছে, কিভাবে করছে সেটা দেখতে হবে। আজকে বুঝতে হবে এই যে মেট্রো রেলের জন্য টাকা দিচ্ছে বা রেলের জন্য টাকা দিচ্ছে, এগুলো মানে চালাবে কে? ট্রেন লোক নেই। এই আপনি যদি মেট্রোতে যান তাহলে দেখতে পাবেন যে একটা ছেলে 3 বার ডিউটি করছে। এই যে বারাসরে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছুক্ষণ আগে সৈকত বলছিল বারাসরে অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে ড্রাইভারকে করা হয়েছে, অ্যাকিউজ করা হয়েছে, তাকে 3 দিন ছুটি দেয়নি, বোঝা গাড়ি চালাতে হবে। তার মানে লোক নিতে হবে, লোক না নিলে পরে এই ট্রেন চালাবে কে? এই প্ল্যাটফর্ম একটু শুভময়দার কাছে যেতে হবে, যেটা বারবার করে আলোচনায় উঠে আসছে। এক মিনিট জ্যোতি, এক মিনিট। ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল 867, জ্যোতি, যেটা হচ্ছে আমাদের আমলে যে কোনো ঘটনা আছে। আমি শুভময়দার কাছে জানতে চাইবো, শুভময়দা, যেটা বারবার করে উঠে আসছে যে কংগ্রেস আমলে যে পরিকাঠামো তৈরি করা হয়েছিল সেই পরিকাঠামো এখন বিজেপির আমলে পরিকাঠামো উন্নয়ন নয়, বরং পুঁজিপতি সুবিধাভোগীদের সুবিধা করে দেওয়া বেসরকারীকরণের অভিযোগ। এবারের বাজেটে দেখছি অনেক বেশি পরিকাঠামোয় জোর দেওয়া হচ্ছে, রেলের পরিকাঠামো, দেশের পরিকাঠামো। এটা কি অবশেষে বুঝতে পেরেছে বিজেপি সরকার? যারা বিজেপির পক্ষে তারা এক কথা বলবেন এবং তারা বিরোধী দলগুলি তারা অন্য মোটামুটি এই বাজেট গত বেশ কয়েক বছরে যে আমাদের দেশের যে বাজেটের ধারা কংগ্রেস আমলেও যা বিজেপি আমলেও আলাদা নয়। এবং এখানে মূল প্রশ্নটা হচ্ছে মিশ্র অর্থনীতি একটা দেশে থাকলে আর বিজেপিগুলো আমরা দেখতে পাই। খুব স্বাভাবিকভাবেই এই দুই জায়গাতে আজকে আমাদের রাজ্যে যদি দেখেন এবং কেন্দ্রেও যদি দেখেন, এই দুই জায়গাতেই কিন্তু এটা একেবারে পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি যে সাধারণ মানুষকে স্থায়ী চাকরি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আজকে সিপিআই বা সিপিআইএম এর একজন পার্টি কর্মী, সম্পূর্ণ সময় পার্টি কর্মী যে টাকাটা পান তার কাছাকাছি একটা টাকা দেওয়ার কথা হচ্ছে ইন্টার্নশিপে। একটা মানুষ আদর্শের জন্য রাজনীতিতে লড়াই করতে যাচ্ছেন, তিনি যে টাকাটা নিচ্ছেন 3,000 6,000 টাকা আর 5,000 টাকা দেওয়া হচ্ছে ইন্টার্নশিপের জন্য। এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোর পেছনে খুব যৌক্তিকতা নেই। কংগ্রেসের সময়ও হয়তো একই জিনিস হতো। 2004-এর একটাই ভালো খবর এবারের বাজেটে যে 2004-এর যে 100 দিনের কাজের প্রকল্প, সেই প্রকল্পে এবার গতবারের তুলনায় অন্তত টাকাটা কিছু বেড়েছে এবং সরকার কিছু জনমুখী কাজের কথা বলেছেন। কিন্তু এই যে আর্থিক সমীক্ষায় পরিষ্কারভাবে সংশয় প্রকাশ করা হয়েছে যে দেশে চাকরির ক্ষেত্র সংকুচিত হচ্ছে এবং দায় চাপানো হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশনগুলোর ওপর, অর্থাৎ বেসরকারি সংস্থা নাকি এগিয়ে এসে দেশে চাকরির ক্ষেত্র প্রস্তুত করবে। আর আমাদের যে সরকার কংগ্রেস আমলেও হয়েছে বিলগ্নীকরণের পর, বিজেপিও তাই বলছে দামি দামি ভালো ভালো সরকারি সংস্থাগুলো ভালোভাবে না চালিয়ে তারা বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দেবেন। ফলে এই জায়গা থেকে বেরোতে হবে এবং বেরোনোর জন্য সকলকে বলতে হবে মানুষের হাতে কাজ দরকার। অন্তত 30-35 হাজার টাকা মাইনের চাকরি দরকার, 5,000 টাকা মাইনের চাকরি বা ইন্টার্নশিপ, এই ধরনের বিষয় আলোচনা করে লাভ নেই। আর তৃণমূল বিজেপির দ্বন্দ্ব এই বাজেটের ভিত্তিতেও আবার আসবে, সব ইস্যুতেই আসে। আমার মনে হয় না তৃণমূল বিজেপির দ্বন্দ্বের মাধ্যমে গোটা দেশের বাজেট ভিত্তিক একটা কোনো গভীর সমস্যার সমাধান হতে পারে। বেশ, আমি একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখাতে চাইবো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে এত কিছু নিয়ে আলোচনা হচ্ছে, মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা কোথায়, বাজেটে তার দিক নির্দেশ কোথায়, কোথায় কর্মসংস্থানের দিশা? আমি একটু শোনাবো কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। Sir, price rise. Sir, a home cooked veg thali costs 8% more year on year in April 2024. Onions are up 43%, 41%, and potatoes 39%. Unemployment has done to this country.
This is the perfect example. Sir, they've gone mad. This is what unemployment has done, sir. Sir, Modi ji ki तीसरी बार युवक अभी भी बेरोजगार. Sir, among graduates, it was 13% in 22-23. Among postgraduates and above, it was 12.1% in 22-23. The Skill India mission aimed to train 400 million people by 2022, but only 14 million received training by 2024. The target still remains a distant dream. The Honorable Finance Minister announced 2 lakh crore package for 5 schemes on job and skilling of 4 crore 10 lakh youth. BJP had previously promised 2 crore jobs a year. They are nowhere close to meeting the target, and now they are setting unrealistic targets. These young people don't want to listen to budget speeches. The young people of this country. আমরা কোহিনূর আমরা দেখলাম বাংলায় যখন মূল্যবৃদ্ধি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করছেন স্বয়ং নবান্নে বসে। আলুর দাম নিয়ন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করছেন, দেশের প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধি নিয়ে ভাবছেন কোথায়? এটা কোনোদিনই ভাবেনি, কারণ কি প্রয়োজন পড়েনি, কারণ কি আদানি আম্বানিদের অসুবিধা করে। এক মিনিট, কি এজেন্ডা রে ভাই? আদানি আপনি ঠিক করে দেবেন, এজেন্ডা হচ্ছে আপনি ঠিক করে দেবেন, আপনি ঠিক করে দেবেন, আপনি ঠিক করে দেবেন। আপনি তো মানুষ দেখতে পাচ্ছেন, এটা মানুষ দেখতে পাচ্ছে, আপনি ঠিক করে দেবেন, মানুষ দেখতে পাচ্ছে, আপনি ঠিক করে দেবেন, মানুষ দেখতে পাচ্ছে, মানুষ ঠিক করে দেবেন, মানুষ ঠিক করে দেবেন। সাংবাদিক কাকে কখন কি প্রশ্ন করবে আপনি ঠিক করে দেবেন, ঠিক করবে, মানুষের উপরে কেউ না। ডিক্টেটরশিপ কিন্তু দেশে চালু হয়নি এখনো, প্লিজ। না, মানুষ ঠিক করবে। তো স্বাভাবিকভাবেই আদানি আম্বানির কোনো এফেক্ট পড়ে না জিনিসের দাম বাড়লে, সেটা আপনারা দেখেছেন। আজকে আলু ব্যবসায়ীরা স্ট্রাইক করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং গভর্নমেন্ট খুব প্রগ্রেসিভ অ্যাকশন নিয়ে স্ট্রাইকটাকে তুলিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা ভাবতে হবে, ভারতবর্ষের সরকার এটা কোনোদিনই ভাবে না। দেখুন, এই বাজেটে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিকই বলেছেন যে মূল্যবৃদ্ধি রোকার জন্য আজকে ফুড ইনফ্লেশন কোথায় গিয়ে দাঁড়িয়ে গেছে। মূল্যবৃদ্ধি রোকার জন্য সরকারকে পদক্ষেপ কোথায় এই বাজেটে আছে? নেই। এই বাজেটটা আমি আবার পরিষ্কার বলছি, এই বাজেটটা হচ্ছে ক্রাচে ভর করা দুটো ক্রাচ, সে দুটো ক্রাচ যেন স্টেবল থাকে তার জন্য। আপনি বলুন তো, এই যে বলছেন অ্যাপ্রেন্টিসশিপ ইজ নট আ জব, এটা বুঝতে হবে। এই ঘাফলা দিয়ে হবে না, মানুষকে এই ঝুমলা দিয়ে হবে না। অ্যাপ্রেন্টিসশিপ দিচ্ছি মানে চাকরি দিচ্ছি না, অ্যাপ্রেন্টিসশিপ ইজ আ পার্ট অফ স্কিল, এটা ন্যাশনাল এডুকেশন পলিসিতে আছে। সেখানে নর্মাল কোর্সে অ্যাপ্রেন্টিসশিপ হবে, আর কাউকে অ্যাপ্রেন্টিসশিপ দিতে হবে না। কোম্পানি সিএসআর ফান্ড দিয়ে কোনোদিন অ্যাপ্রেন্টিসশিপের মায়না হতে পারে না, অ্যাপ্রেন্টিসশিপের স্টাইপেন্ড হতে পারে না। এরা বলছে সিএসআর ফান্ড দিয়ে হবে। আমি কোহিনূর এই জ্যোতি একটু আগে যেটা বলছিল, যদি আমি এক লাইনে তোমার থেকে একটু জানতে চাই যে খুব পরিষ্কার রাজ্যের মুখ্যমন্ত্রী তো উদ্বেগ প্রকাশ করছেন, দেশের প্রধানমন্ত্রী জানেন যে কত টাকায় তেল কিনতে হয়, কত টাকায় গ্যাস কিনতে হয়, মোবাইলের রিচার্জটা কত? কাকে জিজ্ঞাসা করছি? আপনাকে জিজ্ঞাসা করছি। গুড কোশ্চেনটা, ওই সময় কোশ্চেনটা, যাই হোক, মানে কোশ্চেনটা উচিত ছিল না, আমার কাছে কোশ্চেনটা উচিত ছিল, যেহেতু প্রধানমন্ত্রীর কোশ্চেন। বিষয়টা হচ্ছে আপনার আজকে দেখুন, মানে পোস্ট কোভিড এবং আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে দুটো বিষয় হচ্ছে, একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট আর একটা হচ্ছে আপনার ইনফ্লেশন। এতগুলো কান্ট্রি রয়েছে, G20 G7 যতগুলো কান্ট্রি আছে সব থেকে নিয়ন্ত্রণে রয়েছে ভারতবর্ষ। 5.2% ইজ নট এ ম্যাটার অফ জোক। কোর ইনফ্লেশন ইজ অন দ্য রাইট ট্র্যাক। আমরা তো কথা বলবো, আমি আপনাকে সহজ প্রশ্ন করেছি, আমি ডেটা নিয়ে কথা বলবো। আমি আপনি জানেন যে এই মুহূর্তে অপরিশোধিত তেলের দাম কংগ্রেস আমলের থেকেও কম, আর তেল কিনছি কত টাকা করে আমরা? আপনি বলুন না, আজ থেকে 5 বছর আগে কত টাকা করে মোবাইলে রিচার্জ করতে হয়, এখন কত টাকা রিচার্জ করতে হয়? কত পার্সেন্ট ম্যাটার অফ ফ্যাক্ট বলুন, আপনি ম্যাটার অফ ফ্যাক্ট বলুন। যদি ম্যাটার অফ ফ্যাক্টই বলছি আমি, কোর ইনফ্লেশন। আপনি তো অর্থনীতির বাইরে গিয়ে কথা বলতে পারেন না। আরে আমি তো অর্থনীতির বাইরে গিয়ে কথা বলছি। বাংলার মানুষ যারা 50 টাকা নিয়ে তারা অর্থনীতি বোঝে না, তারা অর্থনীতি বোঝে না। আরে আলুর দাম নিয়ে কথা বলুন, আজকে আলুর দাম কত সেটা কথা বলুন, আজকে পেঁয়াজের দাম কত সেটা কথা বলুন। বেশ, তাহলে আমি আজকে সময় নেই, তার থেকেও বড় মিথ্যা হলো স্ট্যাটিস্টিক্স। আজকে জ্যোতি আজকে সময় নেই, অনুষ্ঠান আমাকে শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, সৈকত গিরি, জ্যোতি চ্যাটার্জি, কোহিনূর মজুমদার, শুভাশিস ভট্টাচার্য, শুভময় মৈত্র এবং দোলা সেন, যারা আমাদের অনুষ্ঠানে আজকে ছিলেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি জানি না যে এই বিষয়ের শেষ কবে হবে। আমরা খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই যে বাংলার মানুষ আর দেশের মানুষ, আমাদের পরিচয় একটাই, আমরা নাগরিক। আমরা সরকারের মুখের দিকে তাকিয়ে থাকি একটাই বিষয়,
যে আমাদের যদি কোনো অসুবিধা হয় সেটা সরকার দেখবে। সরকার কি দেখছে? আমরা এই প্রশ্নটা রেখে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।